নমস্কার। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা যারা এত লম্বা মিছিলে হেঁটে এলেন। টিভি চ্যানেল খুললেই তৃণমূলের নামে গালাগালি করছে একাংশ চ্যানেল। টিভি খুললেই সকাল থেকে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অজিত চৌধুরীরা মমতা ব্যানার্জিকে গালাগাল করছে। টিভি চ্যানেল খুললেই একটা পাগলা ষাঁড় আছে শুভেন্দু, সে সারাক্ষণ গুতনোর জন্য চিন্তা ভাবনা করছে। এই যে এই পরিস্থিতি আপনারা রোজ টেলিভিশনে দেখছেন। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে যখন পঞ্চায়েত নির্বাচন, তখন মানুষের কাছে কয়েকটা অপশন, সেটা হচ্ছে একদিক থেকে কার থেকে আমরা পাচ্ছি আর একদিক থেকে কে আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে। এই তফাতের ওপরে এবার পঞ্চায়েত নির্বাচন হবে। এখন পাওয়ার চলে যাওয়ার তফাতটা কি? একটা ছিল হচ্ছে একটা বিখ্যাত গান ছিল, আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই ভালোবাসা নেই, উত্তম কুমারের সিনেমা ছিল সম্ভবত। এই যে আশা ছিল ভালোবাসা ছিল, এই আশার কথা ভারতবর্ষের মানুষ 2014 সালে ভাবলো যখন মোদীজি প্রধানমন্ত্রী হলেন। আশা কি ছিল? 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, গ্যাসের দাম কমবে, তেলের দাম কমবে, অনেক আশা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লোকে নরেন্দ্র মোদী এবং বিজেপির উদ্দেশ্যে এই গানটাই গাইছে যে আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই, মোদীজি তোমার প্রতি আর ভালোবাসাও নেই। এই যে নরেন্দ্র মোদীর প্রতি ভালোবাসাটা মানুষের নষ্ট হয়েছে, তার মূল কয়েকটা কারণ হচ্ছে মোদীজি মানুষের রান্নাঘরে ঢুকে আক্রমণ করেছেন। তার মধ্যে কি আছে? ধরুন 450 টাকায় যে গ্যাসটা আমাদের কিনতে হতো আজকে 1200 টাকা। 20 টাকা লিটার যে সর্ষের কেরোসিন তেল ছিল সেটা আজকে 120 টাকা। সর্ষের তেল প্রায় 200 চুই চুই। পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। 100-র নিচে যদি কোনোদিন পেট্রোল ডিজেল নামে আমাদের মনে হয় লটারি কাটি, এরকম পরিস্থিতি। সমস্ত জিনিসের দাম বাড়ছে, ডালের দাম, দুধের দাম, পাউরুটির দাম কিছু কম নেই। কিন্তু মানুষের রোজগার কি মোদীজি বাড়াতে পারলেন না। রোজগারও কমিয়ে দিলেন, তার উপরে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলেন। ফলে এই যে সংসারে টানাটানি, ধার বেড়ে যাওয়া, মানুষের লোন তুলে সংসার চালানো, মধ্যবিত্ত বাড়িতে একটা ফেনোমেনা হয়ে যাওয়া, একটা নিয়ম তৈরি হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে একদিক থেকে কেন্দ্রীয় সরকার আমাদের জ্বালাচ্ছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। অদ্ভুত ভাবে দেখুন, নরেন্দ্র মোদী একদিকে গ্যাসের দামে যখন 1000 টাকা করে নিয়ে চলে যাচ্ছেন আপনাদের থেকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই 1000 টাকাটাই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মায়েদের অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। এটা হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে আমরা এই নেত্রীর দল করি। একের পর এক জিনিস নিয়ে আপনি দেখতে পারেন। ছোট ছোট বাচ্চারা, আমরা যখন স্কুলে পড়তাম সিপিএম এর সময়, আমাদের বয়সী যারা আছেন রিলেট করতে পারবেন, আমাদের স্কুল ড্রেস, জুতো, মোজা, ব্যাগ কিন্তু সব আমাদের বাবা মাকে কিনে দিতে হয়েছে। তখন আমরা এরকম কখনো ভাবতেও পারিনি যে সরকারও স্কুলের জুতো মোজা দিতে পারে, সরকারও ব্যাগ দিতে পারে, সরকারও বই খাতা দিতে পারে, সরকারও টেস্ট পেপার দিতে পারে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলে শুধু ডিম মাংস খাওয়াচ্ছেন তাই নয়, ক্লাস 8-এ উঠলে শুধু সবুজ সাথী সাইকেল দিচ্ছেন তাই নয়, বরং ছেলে মেয়েগুলো স্কুলে যাওয়ার জন্য বাচ্চা ছেলে মেয়েগুলোর জুতো, মোজা, বই, খাতা, ব্যাগ, এমনকি ইউনিফর্মটাও রাজ্যের সরকার তৈরি করে দিচ্ছে। কেন জানেন? কারণ কোনো সন্তান বা কোনো শিশু সে যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। শুধুমাত্র এই কারণেই বাংলার শিক্ষার হার দিদি আসার পর ক্রমাগত প্রতি বছরে বাড়ছে, একের পর এক সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, নারী শিক্ষার হারে প্রবল হার বৃদ্ধি। কন্যাশ্রী প্রকল্পের জন্য বহু গ্রামে গঞ্জে যারা মেয়েদের আগে ভাবতেন দূর মেয়েকে পড়িয়ে কি হবে, আগেই বিয়ে দিয়ে দাও, মমতা ব্যানার্জি যেটা প্র্যাকটিস করলেন কি, 18 বছর অব্দি মেয়েকে পড়াও, 25,000 টাকা পাবে। কিছু কিছু মা বাবারা ভাবলো 18 বছর অব্দি পড়ালে যদি 25,000 টাকা পাই তাহলে তো বিরাট ব্যাপার। মেয়েকে 18 বছর অব্দি পড়ালো, এর রেজাল্ট 3টে জায়গায় দেখা গেল। কি? যেই 18 অব্দি মেয়ে পড়াশোনা করলো, এবার মেয়ে সাবালিকা, এবার মেয়ে সিদ্ধান্ত নেবে সে নিজে পড়বে কি পড়বে না। সে আর মা বাবার কথা কিন্তু শুনবে না, কারণ সে এখন সাবালিকা, সে আরো পড়াশোনা করলো। আর যদি পড়াশোনা নাও করে, 18তেও পড়া থামিয়ে দেয় কন্যাশ্রীর টাকাটা পাওয়ার পর, তাহলেও 18 বছর অব্দি পড়াশোনা মানে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তার রইল। দুটো জিনিস এতে আরো উপকার হলো। আগে যখন 18 বছরের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, তখন খুব কম বয়সে মেয়েরা গর্ভবতী হতেন। আর কম বয়সে গর্ভবতী হওয়ারও দুটো বাজে এফেক্ট হতো। এক, প্রসবের সময় হয় মা মারা যেতেন, আর না হলে প্রসবের সময় যে সন্তান জন্মাতো বিকলাঙ্গ সন্তান জন্মাতো, কারণ মায়ের গর্ভ তো তখনও পরিণত গর্ভ নয়। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী চালু করার পর 18-র পরে যখন মেয়েরা বিয়ে করা শুরু করলো, প্রথম উপকার হলো মেয়েরা তখন শারীরিকভাবে সন্তান জন্ম দিচ্ছে, সুস্থ সন্তান জন্ম দিচ্ছে। তার যে মা, সে সুস্থ হয়ে বেঁচে থাকছে, তার অকাল মৃত্যু ঘটছে না প্রসব করাকালীন। তৃতীয়, মা একজন শিক্ষিত মা হলো,
আর চতুর্থ, একটা সংসারে যদি শিক্ষিত মা থাকে তার পরবর্তী 100টা প্রজন্ম শিক্ষিত হয়। এই একটা কেন বলুন তো? ওই বিদেশে যারা আছে না, তারাও বোঝেন কে কাজের আর কে অকাজের। ওরাও বোঝেন কারা শুধু ভাষণ দেয় আর কে শুধু রেশন দেয়। ওরাও এই তফাৎটুকুনি বুঝতে পারে। আর এইখান থেকেই বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ডাকের সঙ্গেই তার কাজটা পরিচিত। দেখুন, এর আগের যে মুখ্যমন্ত্রীরা ছিলেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বা এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদেরকে আমরা কি বলে ডাকতাম? জ্যোতি বসুকে আমরা বলতাম জ্যোতি বাবু, বুদ্ধদেব ভট্টাচার্যকে আমরা বলতাম বুদ্ধ বাবু, নরেন্দ্র মোদীকে আমরা বলি মোদী জি। জি এর বাংলাও হচ্ছে বাবু। মানে এরা হচ্ছে মোদী বাবু, বুদ্ধ বাবু, জ্যোতি বাবু। আর বাবু মানে কি? সেলাম করার লোক। অনেক উপরে আমরা ছোটখাটো মানুষ, বিক্রি মানুষ। আর মমতা ব্যানার্জিকে কিন্তু আমরা ম্যাডাম বলি না, মমতা ব্যানার্জিকে আমরা দিদি বলি। দিদি মানে কি? আমার ঘরের মেয়ে। তাহলে বাবু আর দিদির যা তফাৎ, বিজেপি আর তৃণমূলের সেটাই তফাৎ। এবং সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলায় তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। সবাই টেনে নামানোর বারবার চেষ্টা করেছেন, কিন্তু কখনো পারেননি। বন্দ্যোপাধ্যায় হচ্ছেন, প্রত্যেক বছর 15ই আগস্ট আমরা পতাকা তুলি না? মমতা ব্যানার্জি হচ্ছে ওই পতাকার মতো। পতাকাকে তুলতে গেলে কি করতে হয়? নিচের দিকে দড়ি ধরে টানতে হয়। সিপিএম, বিজেপি, কংগ্রেস যতবার মমতা ব্যানার্জিকে টানার চেষ্টা করেছে, মমতা ব্যানার্জি তত আরো উপরে উঠে গেছে এই 15ই আগস্টে ভারতের ঝান্ডার মতো। তাই আমরা আরো একবার বলি যে তার থেকে অনেক বেশি ওজন ওই একজোড়া হাওয়াই চপ্পলের, যেটা বারবার প্রমাণিত হয়েছে। এবং এই পঞ্চায়েত নির্বাচনেও সেটা প্রমাণিত হবে। তাই আপনাদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। পঞ্চায়েত নির্বাচনে জেতা মানে, পঞ্চায়েত নির্বাচন কি? মমতা ব্যানার্জির উন্নয়ন আর সাধারণ মানুষ, তার মাঝের যে তার, সেটা হচ্ছে পঞ্চায়েত। এই তারের মাধ্যমে উন্নয়ন এসে পৌঁছয়। পঞ্চায়েত যদি বিরোধী কারোর হাতে যায়, সে কোনোদিনই মমতা ব্যানার্জির প্রকল্পগুলো লাগু করবে না, কারণ সে জানবে দিদির নাম হয়ে যাবে। তাই এই তার কেটে দিতে চাইছে বিরোধীরা। তাই আমাদের বিশ্বাস, এই মাধ্যম হিসেবে পঞ্চায়েত ত্রিস্তরে তৃণমূল কংগ্রেস বিপুল ভাবে জিতবে। আপনাদের আরো একবার অভিনন্দন জানাই। তাহলে সবাই দিদির পাশে আছেন তো? বলার জন্য দিদির পাশে আছেন তো? পেছন দিকেও সবার হাত দেখতে চাই, আছেন তো? দিদির পাশে আছেন তো? বলার জন্য বলুন, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। খেলা হবে স্লোগান আমি পঞ্চায়েতে বলছি না কোথাও, কারণ 21-এ খেলা হয়েছে, আবার 24-এ হবে। পঞ্চায়েতে খেলা হবে না, তার কারণ আমাদের উল্টো দিকে প্লেয়ারই নাই। কি বার্তা দেবে? শুনুন, শত্রু সবসময় চাইবে আমরা হারি, শুভেন্দু সবসময় চাইবে আমরা হারি। 21-এও শুভেন্দু 200 আসন নিয়ে ক্ষমতা দখল করছিল। হয়েছে কি? শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসেও তৃণমূলের সরকার থেকে ভেঙে যাচ্ছিল। ডিসেম্বরের 3টে তারিখ দিয়েছিল মনে আছে, 12, 14, 21। কি হয়েছে? শুভেন্দু অধিকারীর ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, পান্তা ভাত খায়, বিরিয়ানি টেক করতে মুশকিল হচ্ছে। ও সবসময় ভাবে যে আমি মুখ্যমন্ত্রী হয়ে যাবো। অমিত শাহ মাথার উপরে হাত রেখে যাবে, মুখ্যমন্ত্রী হতে গেলে দিদিকে গালাগাল দিলে চলে না। মানুষের মন জিততে হবে, আর মানুষ আপনাকে একটা খ্যাপা সাজ ছাড়া কিছু মনে করে। বর্তমানে মীনাক্ষী মুখার্জি এসে বলে গেছে আপনারা চোর, আপনাদেরকে সিবিআই ডাকবে। কোন মীনাক্ষী বলুন? ওই যে পত্রিকা কথা বলছিল, ও বলেছে কি আমরা আপনারা চোর, সিবিআই আপনাদেরকে ডাকবে। মানুষ এটা ঠিক, মানুষ চোরেদের বিরুদ্ধে। আর মানুষ চোরেদের বিরুদ্ধে বলেই 2021-এর নির্বাচনে একটা চোরের দলকে চির করে দিয়েছে।